আপনাদের কি মনে আছে চেতনাগছের ওই দুর্ভাগ্যজনক ঘটনার কথা? 2024 সালের 12ই ফেব্রুয়ারি যে হারহিম করা ঘটনাটি ঘটেছিল, বিএসএফ এর খনন করা গর্তে মাটি চাপা পড়ে 4টি নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছিল। নিশ্চয় মনে আছে, আজও ভুলে যায়নি এই বাংলার মানুষ। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে হোক বা যে কোনো গদি মিডিয়া বা সংবাদ মাধ্যমের দৌলতে সেই হারহিম করা ঘটনা কিন্তু এখনো পর্যন্ত মনে রেখেছে বাংলার মানুষ। কিন্তু ভুলে গেছেন একজন ব্যক্তি, যেই ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে ভুলে গেছেন, অর্থাৎ সেই কথা মনে রাখতে পারেননি, তাকে স্মরণ করিয়ে দিতে রাজভবনে ছুটে গেলেন। এই মুহূর্তে রাজভবনের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, রাজভবনের একটা গেট, সেই রাজভবনে ছুটে গিয়েছেন চেতনাগছের ওই 4টি পরিবারের 4 জন সদস্য। অর্থাৎ রাজ্যপাল সেখানে ছুটে গিয়েছিলেন এবং রাজ্যপালের একাধিক প্রতিশ্রুতি থাকলেও তিনি কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। তবে সত্যি কি রাজ্যপাল শীত ঘুমে, নাকি তিনি ভুলে গেছেন, নাকি ওই পরিবারগুলো মুসলমান বলে রাজ্যপালের সহযোগিতা আটকে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে? এই না 2 বছরের মাথায় ছুটে গেলেন রাজভবনে। বিস্তারিত আলোচনা করছি। গত 2024 সালের 12ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চেতনাগছ গ্রাম, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি গ্রাম, সেই জিরো লাইনে বিএসএফ এর খনন করা একটি ড্রেনে পড়ে 4টি নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছিল মাটি চাপা পড়ে। আর ওই নিষ্পাপ শিশুর মৃত্যুর পরে কিন্তু রাজনৈতিক মহলে নানা বিতর্ক, নানা তরজা শুরু হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হয় চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে। এবং সেই অনির্দিষ্টকালের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে ছুটে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি থেকে শুরু করে অন্যান্যরা। সর্বক্ষণের জন্য উপস্থিত থাকতেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। অবশেষে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই 4টি পরিবারকে সম্পূর্ণভাবে আর্থিক সহযোগিতা করা হলো। রাজ্যপাল ছুটে এসেছিলেন অনেক সময় পর, অর্থাৎ 2024 সালের 12ই ফেব্রুয়ারি এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে এবং তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের দেখা করার পর অবশেষে 2024 সালের 20 ফেব্রুয়ারি রাজ্যপাল ছুটে এসেছিলেন ওই চেতনাগছ গ্রামে। ওই চেতনাগছ গ্রামে ছুটে এসে প্রত্যেকটি পরিবারকে 1 লক্ষ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি ওই পরিবারের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার এবং আর দায়িত্ব নিয়েছিলেন এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়ে সেখান থেকে ফিরে গেছিলেন। কিন্তু 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওই পরিবারগুলো ন্যায় বিচার বা আর্থিক সাহায্য কোনো রকম পায়নি। ফলে কিন্তু তারা রাজ্যপালের দপ্তরে যেতে বাধ্য হলেন এবং তারা ওই 4টি পরিবারের 4 জন সদস্য রাজ্যপালের দপ্তরে গিয়েছিলেন। তারা কি জানিয়েছেন? রাজ্যপালের দপ্তরে যাওয়ার পরে প্রথমে তাদের অনেক হয়রানির শিকার হতে হয়, অর্থাৎ তাদের ঢুকতে দেওয়া হয়নি, সেই অনুমতি লাগে, সেই মানুষদের নানান রকমভাবে হ্যারাসমেন্ট করা হয়। তারপরে কিন্তু তাদের কাছ থেকে জানতে চান আমরা কি করলে রাজ্যপালের দেখা করতে পারবো। তারা সেখান থেকে একটা লিখিত দেন। সেখানে লিখিত দেওয়ার পরে তাদের রাজভবনের ভিতরে প্রবেশ করালেও কিন্তু রাজ্যপাল সেই পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করেননি। অর্থাৎ তারা দেখা না করেই তাদের বাইরে থেকে আশ্বাস দেওয়া হয়েছে 1 সপ্তাহ সময় দিন, 1 সপ্তাহের মধ্যে আপনাদের সঙ্গে রাজভবন থেকে কন্ট্যাক্ট করা হবে। যদি আপনাদের কাছে রাজভবন থেকে কোনো ফোন না যায় তাহলে আপনারাই যোগাযোগ করবেন, আপনাদের একটি মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু আবারও তাদের আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, রাজভবনে ছুটে গেলেও কি ওই পরিবারগুলো ন্যায় বিচার পাবে? সত্যি কি আজও ওই ন্যায় বিচার পাবে ওই পরিবারগুলো? ওই পরিবারগুলোর হয়ে এতদিন আগে মিথ্যে কথা কেন বললেন রাজ্যপাল? তিনি 1 লক্ষ করে টাকা আর্থিক অনুদানের পাশাপাশি যে সমস্ত সাহায্যের কথা জানিয়েছিলেন, ন্যায় বিচারের কথা জানিয়েছিলেন, কোনো প্রতিশ্রুতি কি রাজ্যপাল পূরণ করেছেন? কোনোটাই নয়। কেন কোনোটাই পূরণ করতে পারেননি বাংলার সেই রাজ্যপাল সিভি আনন্দ বোস? তিনি এই মুহূর্তে যে রাজভবনে, তিনি কি সত্যিই শীত ঘুমে, নাকি ওই পরিবারগুলো বা ওই এলাকাটা সংখ্যালঘু বলেই রাজ্যপালের আর্থিক সাহায্য আটকে দেওয়া হয়েছে? এটাও কিন্তু রাজনৈতিক মহলে, সাধারণ মহলে নানান প্রশ্ন উঠছে। অবশ্য মনে রাখতে হবে,
রাজ্যপাল সিভি আনন্দ বোস ছুটে এলেও কিন্তু সেই সাহায্য যেহেতু পায়নি, ওই পরিবারগুলো কিন্তু নাছোড়বান্দা হয়ে আবারও ন্যায় বিচারের দাবিতে তারা ঠিক সেই চেতনাগঞ্জ থেকে কলকাতার রাজপথের উদ্দেশ্যে রওনা দিয়ে রাজ্যপালের দপ্তরের সামনে থেকে তারা ফিরে এসেছেন। কি বলেছেন